আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচার ফর বিসিএস প্রিলিমিনারি। আচ্ছা, তো আমি কিছুক্ষণ আগে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি একটা শর্টস আপলোড করছিলাম, যেখানে আমি বলেছি যে আমি ইংলিশ লিটারেচারের উপরে ফ্রি একটা কোর্স লঞ্চ করব, যেখানে মূলত বিসিএস প্রিলির জন্য ইংলিশ লিটারেচারের যতটুক প্রয়োজন ততটুক সম্পর্কে আলোচনা করা। কারণ দেখা যায় ইংলিশ লিটারেচার সাবজেক্টটা অনেকের জন্যই অনেক ভীতি, আমার জন্যও ভীতি। আমি নিজেও একজন স্টুডেন্ট। তবে কোশ্চেন অ্যানালাইসিস করে আমি বিষয়টাকে যতটুকু পারছি ইজি করার এবং আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করব। ওকে, তো এটা হচ্ছে আমার ক্লাস ওয়ান। আমার যে ফ্রি কোর্সটার সেটার ক্লাস ওয়ান। ওকে, তো আমি যদি শুরু করি, ক্লাস ওয়ানে আমি কোনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে আপনাদের আমি একটা কথা বলি। এই কোর্সে হাইস্ট যদি আপনি বলেন, আমি বলবো 8 থেকে 9টা ক্লাস, এবং যদি মিনিমাম আমি বলি 4 থেকে 5টা ক্লাসের ভেতরে এই লিটারেচারের কোর্সটা আমি কমপ্লিট করে ফেলবো। ওকে, তো সেই ধারাবাহিকতায় আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি যে কোন টপিকগুলো দেখানো বেশি জরুরি, যেগুলো আসলে না দেখালেই নয়। তো আমি কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি যেই টপিকটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে আমার দ্য রেনেসাস পিরিয়ড। দ্য রেনেসাস পিরিয়ড। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটা পিরিয়ড যখন আমি আলোচনা করব, সেই পিরিয়ড থেকে আসলেই কতটুক কি কোশ্চেন আসছে সেই সম্পর্কে যদি আপনি একটা আগাম ধারণা নিয়ে নিতে পারেন, তাহলে ওই টপিকটা থেকে কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। তো এই যে এখানে আমার কাছে দ্য রেনেসাস পিরিয়ডের বিগত বছরের বিসিএস এর কিছু প্রশ্নের সমাধান আছে। তো আমি এখান থেকে আগে আপনাদের দেখাবো যে কোন বিষয়গুলা বেশি ইম্পর্টেন্ট, কোথার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। ওকে, 45তম বিসিএস এর প্রথম যে কোশ্চেনটা, সেখানে বলছে দ্য পোয়েম টু হিজ ক্রয় মিস্ট্রেস ওয়াজ রিটেন বাই। তাহলে টু হিজ ক্রয় মিস্ট্রেস এটা কে লিখছে? এটা লিখছে হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। এটা লিখছে অ্যান্ড্রু মার্ভেল। ওকে, তো এটা মেনলি অ্যান্ড্রু মার্ভেলটা মেনলি আমার রেনেসাস পিরিয়ডের জ্যাকোবিয়ান পিরিয়ডের একটা পোয়েম। ওকে, রেনেসাসটা রেনেসাস পিরিয়ডের জ্যাকোবিয়ান পিরিয়ডের একটা পোয়েম হচ্ছে টু হিজ ক্রয় মিস্ট্রেস। তাহলে আমি বুঝলাম যে 45তম বিসিএস আমার যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে আমার জ্যাকোবিয়ান পিরিয়ড থেকে আসছে। ওকে, তো আমি যদি নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে ডেসমোনা ইজ এ ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং শেক্সপিয়ার প্লে। মানে ডেসমোনা শেক্সপিয়ারের কোন প্লের ক্যারেক্টার? ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে ওথেলো। তো আপনারা এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে সব থেকে বেশি কোশ্চেন অ্যানালাইসিস করতে যে আপনারা যে জিনিসটা সব থেকে বেশি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে সব থেকে বেশি যেখান থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে আমার এই শেক্সপিয়ার। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার। তো আমি উইলিয়াম শেক্সপিয়ারকে শর্টের WS দিয়ে আইডেন্টিফাই করতেছি। তো আমি প্রথমে একটা কোশ্চেন পাইলাম উইলিয়াম শেক্সপিয়ার থেকে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে ফ্রান্সিস বেকন থেকে। দেখুন আমার কোশ্চেন আসছে ফ্রান্সিস বেকন থেকে। আমার একটা কোশ্চেন আসছে ইজ অ্যান ইলাস্ট্রেশনস অফ এসেইস্ট। ওকে, আচ্ছা, তো আমি এখানে করলাম যে এখানে কোথা থেকে কোশ্চেন আসছে? ফ্রান্সিস বেকন থেকে। ওকে, দেন পরেরটা আমি দেখি, ক্যালিবান ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার্স। ক্যালিবিয়ান শেক্সপিয়ারের কোন প্লের ক্যারেক্টার? দ্য টেম্পেস্ট। ওকে, তো আমি এখানেও পাইলাম কি উইলিয়াম শেক্সপিয়ার থেকে আমার কোশ্চেন আসছে। উইলিয়াম শেক্সপিয়ার 2, এটা ছিল 1, এটা হচ্ছে 2। আচ্ছা, এইভাবে আমি কোশ্চেন অ্যানালাইসিসটা করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট, হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? হ্যামলেটটা যেই প্লেটা, এটা মূলত কোথার, এটা এখানে সেটিংটা কোথায়, কোন দেশে? ঠিক আছে, এটা হচ্ছে ডেনমার্ক। তো আমরা জানি হ্যামলেটটা উইলিয়াম শেক্সপিয়ারের। তো নেক্সট আরেকটা কোশ্চেন পেলাম উইলিয়াম শেক্সপিয়ার থেকেই, উইলিয়াম শেক্সপিয়ার 3। ওকে, দেন নাম্বার 6, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়ান চেজার? হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়ান চেজার? আচ্ছা, এটা হচ্ছে হিস্টোরিক্যাল। আচ্ছা, জুলিয়ান চেজারটা আমি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করি, তো জুলিয়ান চেজারটা আমি দেখব এটাও হচ্ছে শেক্সপিয়ারেরই একটা প্লে। তো উইলিয়াম
তো এটা হচ্ছে WS4। ওকে, নাম্বার 7 বলছে ইন শেক্সপিয়ার প্লে হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ কোথাকার। আমরা একটু আগে কোশ্চেনটা পাইছি, সেটা হচ্ছে ডেনমার্কের। ওকে, তো আমি আবার একটা উইলিয়াম শেক্সপিয়ার থেকে কোশ্চেন পেলাম। তাহলে আপনারা দেখুন যে উইলিয়াম শেক্সপিয়ার কত বেশি ইম্পর্টেন্ট। দেন শাইলক ইজ দ্য ক্যারেক্টার ইন দ্য প্লে। শাইলক কোথাকার ক্যারেক্টার? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটাও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের থেকেই নেওয়া হয়েছে। তো উইলিয়াম শেক্সপিয়ার 6। দেন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন, সব কোশ্চেন উইলিয়াম শেক্সপিয়ার থেকে, 1564। উইলিয়াম শেক্সপিয়ার নাম্বার 7। দেন হু রোট দ্য পোয়েম দ্য গুড মরো। গুড মরো পোয়েমটা কে লিখেছে? এটা হচ্ছে জন ডন। কে লিখেছে? জন ডন। আচ্ছা, এবার আপনাদের এখানে একটা ক্লিয়ার করি, এইটা কিন্তু আবার আমার কোথা থেকে আসলো? জ্যাকোবিয়ান থেকে। জ্যাকোবিয়ান। তো আমি কিন্তু জ্যাকোবিয়ান এখানে কত লিখবো? জ্যাকোবিয়ান 2, কারণ আমি জ্যাকোবিয়ান 1 অলরেডি পাইছি। তো উইলিয়াম শেক্সপিয়ার আর জ্যাকোবিয়ান এই দুইটা থেকে আমি কোশ্চেন অলরেডি পেয়েছি, ঠিক আছে। ওকে, নেক্সট আমি যদি যাই, আচ্ছা এটা এমনই থাক। হ্যাঁ, নাম্বার 11, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ইজ রিটেন বাই। আচ্ছা, স্প্যানিশ ট্র্যাজেডিটা লেখছে হচ্ছে ক্রিস্টোফার মার্লোয়ের। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কোথা থেকে আসছে? এটা আসছে ইউনিভার্সিটি উইটস থেকে। ইউনিভার্সিটি উইটস, যেসব রাইটারকে ইউনিভার্সিটি উইটস বলা হয় সেই লিস্টটা থেকে কোশ্চেনটা আসছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ইউনিভার্সিটি উইটসটা মূলত কি? আচ্ছা, ইউনিভার্সিটি উইটস মূলত যেই রাইটাররা অনেক বেশি উইটি এবং হাইলি এডুকেটেড ইন অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। তার মধ্যে একজন হচ্ছে ক্রিস্টোফার ম্যালোয়ার। তো ওই যে ইউনিভার্সিটি উইটসের ভিতর যেসব লেখকরা আছে সেই চার্ট থেকে এই কোশ্চেনটা আসছে। আমি যখন আপনাদের চার্টটা দেখাবো আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। আমি পরেরটায় যাই। ওথেলো গেভ ডেসমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ। ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ডারচিফ। তো এটাও দেখছি ওথেলো মানে হচ্ছে আমার উইলিয়াম শেক্সপিয়ার। তো এটা হচ্ছে WH8। ওকে, দেন আমার পরেরটা, ড্যাশ ইজ এ শেক্সপিয়ার্স লাস্ট প্লে। শেক্সপিয়ারের লাস্ট প্লে কোনটা? অ্যান্সার হচ্ছে টেম্পেস্ট। তো এটাও আমি দেখতে পারতেছি উইলিয়াম শেক্সপিয়ার থেকে, AWS9। ওকে, দেন হু হ্যাজ রিটেন দ্য প্লে ভলপোন। ভলপোনটা কে লেখছে? আচ্ছা, ভলপোন লেখছে হচ্ছে বেন জনসন। ভলপোন লেখছে বেন জনসন। আচ্ছা, বেন জনসন, এখানে আমরা একটা জিনিস দেখব যে বেন জনসনের যে পিরিয়ডটা সেটা হচ্ছে এলিজাবেথের পিরিয়ড থেকে। ঠিক আছে, বেন জনসন আসছে হচ্ছে এলিজাবেথের পিরিয়ড থেকে। ওকে, ভলপন যেটা লিখছে হচ্ছে বেন জনসন, উনি হচ্ছে এলিজাবেথের যুগের। তো আমি এলিজাবেথ থেকে একজন পেলাম। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারটাও কিন্তু এলিজাবেথেনেরই যুগের। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এলিজাবেথেন পিরিয়ডটা বেশি ইম্পর্টেন্ট, তার ভিতর থেকে শেক্সপিয়ারটা আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, শেক্সপিয়ার কম্পোজড মাস্ট অফ হিজ প্লে ইন হোয়াট শর্ট অফ ভার্স। তিনি তার বেশিরভাগ প্লেটা কোন ফরম্যাটে লিখছে? সেটা হচ্ছে আইএমবিক পেন্টামিটার। ওকে, আচ্ছা, তো এটাও আমি পাইলাম উইলিয়াম শেক্সপিয়ার থেকে। তো এটা হচ্ছে WS10। ওকে, দেন উইলিয়াম শেক্সপিয়ার্স মেজার ইজ সাকসেসফুল। এটা একটা কি ধরনের মেজার মেজার? এটা হচ্ছে ট্র্যাজি কমেডি। ওকে, তো এটাও আমার শেক্সপিয়ার থেকে, তাহলে WS11। ওকে, নেক্সট, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট দ্য এজিউ। ওকে, তাহলে এটাও হচ্ছে শেক্সপিয়ার থেকে, WS12। নেক্সট, ওথেলো ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট এ মোর। ওকে, এটাও শেক্সপিয়ার থেকে, তাহলে WS13। ওকে, তো একটা জিনিস খেয়াল করবেন কিনা যে ওথেলো থেকে প্রায় কিন্তু আমরা 3বার কোশ্চেন পেয়ে গেছি, তাহলে বোঝা যাচ্ছে যে না, ওথেলোটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু এলিজাবেথেন পিরিয়ড। মানে এই যে এবার কথা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড। আমি যে একটু আগে একটা পাইছি যে এলিজাবেথেন পিরিয়ড থেকে আমার কোশ্চেন আসতেছে, তো এখানে সেম একইভাবে আসছে যে এলিজাবেথেন পিরিয়ডের নিচের কে এলিজাবেথেন পিরিয়ডের রাইটার বা অথর। ঠিক আছে, সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর। ওকে, নেক্সট, সেটা হচ্ছে হু রোট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিড সামার নাইটস ড্রিম। কে লেখছে এটা? উইলিয়াম শেক্সপিয়ার লেখছে। ওকে, তো এটা হচ্ছে আমার WS14। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি হিজ, কি সে সবচেয়ে বেশি বিখ্যাত তার কি নিয়ে?
প্লের জন্য, তো WH-15। ওকে, তো এইবার কথা হচ্ছে এই যে অ্যানালাইসিস করার এইটাই হচ্ছে সব থেকে বড় ম্যাজিক, যে আপনি আগেই বুঝে গেলেন যে আমাকে কতটুক পড়াশোনা করতে হবে। আমি আপনাদের এখন অনেকগুলা পেজ দেখাবো, কিন্তু সেগুলো থেকে আমি এত বেশি পড়াবো না। তো আমি দেখতেছি যে আমার টোটাল কোশ্চেন ছিল আমার 21টা, তার ভিতর উইলিয়াম শেক্সপিয়ার থেকে আমি কোশ্চেন পাইছি 15টা, দ্যাটস হিউজ। আমি জ্যাকোবিয়ান পিরিয়ড থেকে আমি কোশ্চেন পাইছি মেবি 2টা। আমি ইউনিভার্সিটি উইটস যারা আছে তাদের থেকে কোশ্চেন পাইছি 1টা। আমি এলিজাবেথেন পিরিয়ডের কিছু শর্ট খুবই সিম্পল 2টা কোশ্চেন পাইছি। তাহলে বোঝা যাচ্ছে যে কোন কোন জায়গা থেকে আমার কোশ্চেনটা আসছে। ওকে, তো উইলিয়াম শেক্সপিয়ারটা কতটা ভালোভাবে পড়তে হবে সেটা তো আপনারা বুঝাই গেলাম। তো আমি যদি আবার এবার প্রথম স্লাইড থেকে চলে যাই, যে যেটুকু আমার না পড়লেই নয়। ওকে, তো রেনেসাস পিরিয়ড থেকে যখন পড়তেছি একটু এই সম্পর্কে জানবো। রেনেসাস মেনলি বোঝায় যে বাংলায় পুনর্জাগরণ, পুনর্জন্ম বা নবজাগরণ। ওকে, আচ্ছা, এটার একটু পিরিয়ড কালটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে 1500 থেকে 1660 পর্যন্ত। ওকে, আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে এই যে লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলকে রেনেসাস ম্যান বলা হয়। এই পপশোটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, রেনেসাস এবার পিরিয়ডেরকে আবার 4টা ভাগে ভাগ করা হয়: এলিজাবেথের পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড আর কমনওয়েলথ পিরিয়ড। তো এই এলিজাবেথন পিরিয়ডটা হচ্ছে 3 স্টার এবং জ্যাকোবিয়ান পিরিয়ডটা আমি 2 স্টার দিতে পারি। ওকে, জ্যাকোবিয়ান পিরিয়ডটা হচ্ছে আমার 2 স্টার। ওকে, তো নেক্সট আমি যেটাতে যাব, আচ্ছা, নেক্সট আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমার পিরিয়ডের যে সময়কালটা। এই যে আপনি যখন একটা পিরিয়ড পড়বেন সেগুলো সময়কালটা মনে রাখতে হবে। বিশেষ করে এলিজাবেথেনে, যে এলিজাবেথেনের জন্য 1558 থেকে 1603, এটা খুব ইম্পর্টেন্ট। 1558 থেকে 1603। মেন কথা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আর জ্যাকোবিয়ানেরটা হচ্ছে 1603 থেকে 1625, জাস্ট এর পর থেকে। এবং বাকি দুইটা হচ্ছে সেম একইভাবে, একটা 1625 থেকে 1649 এবং লাস্ট কমনওয়েলথ হচ্ছে 1649 থেকে 1660। আচ্ছা, দেন আমার যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাস পিরিয়ড, মানে রেনেসাস পিরিয়ডের একদম শুরুর দিকের বিষয়টা। এখানে উল্লেখযোগ্য কিছু কবি আছে, সেটা হচ্ছে দেখুন এখানে 6 জন কবির নাম উল্লেখ করা আছে: নিকোলা ম্যাচিভিলি, স্যার থমাস মোর, স্যার থমাস ওয়েট, স্যার ডেভিড লিন্সডে, নিকোলাস উদাল এবং হেনরি হাওয়ার্ড। তো কথা হচ্ছে এখান থেকে কিন্তু আমি কোনো ধরনেরই কোনো কোশ্চেন পাই নাই। তাও যদি আপনি একটু কিছু পড়ে রাখতে চান, সেখান থেকে যেটা আমি বলতে পারি যে দ্য প্রিন্স নামের গ্রন্থের রচয়িতা হচ্ছে নিকোলাস ম্যাচিভিলি এবং তাকে বলা হচ্ছে কি দ্য ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। ওকে, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। থমাস মোরে আমরা চলে যাই। থমাস মোরের একটা বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে উথোপিয়া, এটা হচ্ছে কল্পরাজ্য যার অর্থ। তো আমার মনে হয় এইটুকু জানলেই হবে, উথোপিয়া। ওকে, স্যার ডেভিড লিন্সডে, এখান থেকে তেমন কিছু জানার নাই। স্যার থমাস ওয়েট, তাকে বলা হচ্ছে কি দ্য ফাদার অফ ইংলিশ সনেট, এটা একটু ইম্পর্টেন্ট। দ্য ফাদার অফ ইংলিশ সনেট কাকে বলা হচ্ছে? থমাস ওয়েটকে। ওকে, তো এখান থেকে আমার আর কিছু জানা লাগবে না। আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি বলেই কিন্তু আমি একটা পেজে এত কিছু স্কিপ করে যাইতে পারতেছি। একটা নর্মাল স্টুডেন্ট যদি কোশ্চেন অ্যানালাইসিস না করে তাহলে কিন্তু সে পুরাটাই একদম খুব ভালো মতো মুখস্থ করতে থাকবে। তো এটা হচ্ছে ব্যাড হ্যাবিট এবং এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ক্ষতি করে। ওকে, দেন আমি এইবার আসবো এলিজাবেথেন পিরিয়ড। তো আমি প্রথমে বলছি যে এটা পিরিয়ড কালটা অবশ্যই মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। 1558 থেকে 1603 পর্যন্ত। ওকে, এইবার হচ্ছে মেন কথা, এলিজাবেথেন পিরিয়ডকে কি বলা হয়তো? গোল্ডেন অথবা গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ড্রামা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আচ্ছা, কুইন এলিজাবেথেন ওয়ানের নামকরণ অনুসারে এই যুগের নামকরণ করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে কুইন এলিজাবেথের একটা বিখ্যাত উক্তি দেওয়া আছে: এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। ওকে, তো এখান থেকে এইবার এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের কিছু ফেমাস রাইটারের নাম। ওকে, কে আছে? এডমন্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার ম্যালোয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, থমাস কাইড, রবার্ট জেরেনি, জর্জ পেলে, থমাস ন্যাশি, জর্জ লিলি, থমাস লর্ডস, বেন জনসন আর হচ্ছে জন ওয়েবস্টার। তো আমি যদি কোশ্চেন অ্যানালাইসিস যখন আমি করছি তখন দেখা গেছে যে আমার এই যে ফ্রান্সিস বেকনটা, ক্রিস্টোফার ম্যালোয়েটটা,
উইলিয়াম শেক্সপিয়ারকে তো আপনি যতগুলো স্টার দিবেন ততটাই কম হবে। মোটামুটি থমাস কাইড, এইগুলা থেকে মোটামুটি আপনি কোশ্চেনটা পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যদি নিচে যাই আমি আরো ক্লিয়ার হব। আচ্ছা, এডমুন্ড স্পেন্সার, এডমুন্ড স্পেন্সারের কিছু উপাধি এখানে দেয়া আছে। এখানে যে একটি উপাধি বেশি ইম্পর্টেন্ট, যেটা দ্য পোয়েটস অফ পোয়েটস, তারপরে দ্য সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, আর হচ্ছে দ্য প্রিন্স অফ পোয়েট। ওকে, আচ্ছা, দেন এখানে যদি আমি একটু নিচে যাই, যে তার কিছু নোটেবল ওয়ার্ক এখানে দেয়া আছে। আচ্ছা, এখানে যে দ্য ফেরি কুইন, দ্য ফেরি কুইন, এটা হচ্ছে একটি অসমাপ্ত ইংরেজি মহাকাব্য। ওকে, অসমাপ্ত ইংরেজি মহাকাব্য, এবং তার কিছু কাব্যগ্রন্থের নাম এখানে উল্লেখ করা আছে। তো এইগুলা থেকে মূলত কোশ্চেন সেভাবে আসে নাই, আপনারা জাস্ট একটা রিভিউ দিয়ে নেবেন। আচ্ছা, এবার আসছে কি স্যার ফিলিপ সিডনি, এখান থেকেও এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই। সো আমি খুব শর্টভাবে আপনাদের পড়াই যাচ্ছি, জাস্ট কোশ্চেন অ্যানালাইসিসটা করে যতটুক দরকার, যতটুক না পড়লেই না। আচ্ছা, ফ্রান্সিস বেকনটা খুব ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করবো ফ্রান্সিস বেকন থেকেও কোনো ধরনের ইনফরমেশন বাদ না দেওয়া। সেটা হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ মডার্ন প্রোজ, ফাদার অফ এমপ্রিসিজম, দ্য ফার্স্ট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার। এইটা কিন্তু আমার বিসিএস এর কোশ্চেন, দ্য ফার্স্ট এসেইস্ট, এটা কিন্তু আমার 4 নাম্বারটা কিন্তু আমার বিসিএস এর কোশ্চেন। প্রমাণটা আমি একটু দেখাই দিই, প্রমাণটা আমি একটু দেখাই দিই। এই যে 3 নাম্বারটা দেখুন, ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রিয়াস এসেইস্ট। ওকে, তো এটা কিন্তু আমার এই 4 নাম্বার অপশন থেকেই কোশ্চেনটা আসছে। ওকে, দেন তার কিছু রচিত প্রধান সাহিত্য কর্মসমূহ আমরা দেখি। অফ স্টাডিজ অফ ডেথ, অফ প্লান্টেশন, অফ ট্রুথ, অফ গ্রেট প্লেস, অফ ফ্রেন্ডশিপ, অফ লাভ, অফ অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নভাম অর্গ্যানভাম, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। ওকে, তো এই হচ্ছে তার কিছু 10টা হচ্ছে প্রধান সাহিত্য কর্মসমূহ। আচ্ছা, এখান থেকে তার কিছু ইম্পর্টেন্ট কোটেশন ইউজ করা তার সাহিত্যকর্মগুলা থেকে। তো এই কোটেশন থেকে আবার বেশ কোশ্চেন আছে। তো এই কোটেশনের যেই ছকটা আপনারা দেখতেছেন, এখানে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ছক থেকে আপনারা এই লাইনগুলো একটু দেখে রাখতে পারেন। যেমন কিছু হয়েছে বোল্ড করেও দেয়া আছে, যে রিভেঞ্জ ইন দ্য কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, এটা হচ্ছে অফ রিভেঞ্জ থেকে। অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ থেকে একটা বিখ্যাত লাইন আছে, ওয়াইফস আর ইয়াং মেন্স মিস্ট্রেস, কম্পানিয়স অফ মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যান নার্সেস। এটার মানে হচ্ছে অনেকটা যে ওয়াইফস আর ইয়াং মেন আর মিস্ট্রেস, মানে তারা যখন ইয়াং থাকে তখন তারা হচ্ছে একদম মিস্ট্রেস, কোম্পানি তারা হচ্ছে কম্পানিয়ন হিসেব হয় যখন তারা মিডিল এজে চলে যায়, আর নার্স যখন তারা হয় যখন তারা কি ওল্ড হয়ে যায়। ওকে, তো এখানে অফ লাভ থেকে একটা, এই যে একটা ইম্পর্টেন্ট একটা কোটেশন আছে, অফ ট্রুথ থেকে, দেন হচ্ছে যে অফ স্টাডিজ থেকে, এইগুলো বেশ ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে কোটেশন, এগুলো আপনাদের একটু পড়ে নিতে হবে। আচ্ছা, ক্রিস্টোফার ম্যালোয়ের থেকে আমরা একটা জিনিস এখানে মার্ক করে রাখতে পারি, সেটা হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। দেন হচ্ছে, আচ্ছা, এই যে ক্রিস্টোফার ম্যালোয়ের ছিলেন একজন হচ্ছে ইউনিভার্সিটি উইট, ঠিক আছে। এখানে একটা কথা আছে যে মাত্র 29 বছর বয়সে ছুরির আঘাতে ম্যালোয়ের নিহত হন, এটা জানা লাগবে না, জাস্ট একটা ইনফরমেশন বলে জানালাম। ওকে, তার কিছু বিখ্যাত সাহিত্যকর্ম এখানে উল্লেখ করা আছে, তার ভিতর আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয় এটা হচ্ছে ডক্টর ফস্টাস, খুবই বিখ্যাত একটা তার সাহিত্যকর্ম ডক্টর ফস্টাস। এটা হচ্ছে, এর পুরো নাম হচ্ছে দ্য ট্রাজিক্যাল হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এটা হচ্ছে, এটিকে মোরালিটি প্লে বলা হয়। ওকে, এখানকার বিখ্যাত চরিত্র হচ্ছে ডক্টর ফস্টাস, লুসিফার, মেফেস্টোফিলিস। তো আরও কিছু আছে, মূলত এই। আচ্ছা, এখানে তাছাড়া মোটামুটি এগুলো একটু কমন, এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাই এবং এখন পর্যন্ত আসেও নাই। আচ্ছা, এইবার হচ্ছে মেন বস। ওকে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। বিন্দু মাত্র কোনো ধরনের ইনফরমেশন স্কিপ করা যাবে না, এবং এখানে আমি কিছু মার্কও করে রাখছি কোনগুলা থেকে বিসিএস এ কোশ্চেন আসছে। তো এই যে 1564 কত সালে তার জন্মগ্রহণ করছে, এটা কিন্তু বিসিএস এর একটা অলরেডি কোশ্চেন। ওকে, আচ্ছা, তো এইবার আমি যদি এখানে বলি, এই যে তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। কি বলা হয়? বার্ড অফ অ্যাভন, ভেরি ইম্পর্টেন্ট এটা। বার্ড অর্থ চারণ কবি, অ্যাভন একটি নদীর নাম। ওকে, আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারকে কি বলা হয় আরো? পোয়েট অফ হিউম্যান নেচার, পোয়েট অফ হিউম্যান নেচার। আচ্ছা, দেন আমি যদি একটু নিচে যাই,
এই যে লর্ড আলফার্ড টেনিসন তাকে ড্যাজলিং সান বলে উপাধি দেন, এটা ইম্পর্টেন্ট। দেন আচ্ছা, এই যে এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, যে তিনি আইএমবিক পেন্টামিটার প্রয়োগ করে অধিকাংশ নাটক রচনা করছেন, এটা কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, তার উপাধি সমূহ এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, কিং উইথাউট ক্রাউন, আর বার্ড অফ অ্যাভন। ওকে, আচ্ছা, তার ডাক নাম দেখতে পাচ্ছি আমরা, দ্য সোয়ান অফ অ্যাভন। আচ্ছা, নেক্সটে যেটা যাব, ওকে, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট। তিনি শেক্সপিয়ার সনেট নামে সনেট প্রবর্তন করেন, যার অন্তমিল, এটা মানে রাইম স্কিম, অন্তমিলকে বলা হয় রাইম স্কিম, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি, ঠিক আছে। তিনি মোট 154টি সনেট রচনা করেন। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের প্লে। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের টোটাল 4 ধরনের নাটক লিখেছে, ট্রাজেডি 12টা, কমেডি 15টা, ট্রাজি কমেডি এবং হিস্টোরিক্যাল প্লে। ওকে, তো এইখানে আমরা কিছু, এই যে এবার কিন্তু আমরা বিসিএস এর একটা কোশ্চেন পাবো। আমরা দেখছিলাম যে মেজার ফর মেজার এটা কি ধরনের, এটা কিন্তু ট্রাজি কমেডি, দেখুন এখানে উল্লেখ করা আছে, তো এটা কিন্তু আমরা একটা বিসিএস এর কোশ্চেন। ওকে, তো এখানে আরো কিছু কিন্তু উল্লেখ করা আছে, তো এটা যেহেতু একবার চলে আসছে, এবার কিন্তু বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট। সেটা কি কি আছে আমরা দেখতে পারতেছি। একটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এবং মার্চেন্ট অফ ভেনিস থেকে কিন্তু অলরেডি এর ক্যারেক্টার নিয়ে কোশ্চেন আসছে, সুতরাং ট্রাজি কমেডি হিসাবে কিন্তু এই নামটাও ইম্পর্টেন্ট। দেন হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, আর হচ্ছে ক্যাম্বিলাইন এবং দ্য উইন্টার টেল। তাহলে আমি ট্রাজি কমেডি হিসাবে কি কি পাইলাম, সেটা হচ্ছে আমার মেজার ফর মেজার, দ্য মার্চেন্ট অফ ভেনিস, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ক্যাম্বিলাইন, আর হচ্ছে দ্য উইন্টার টেলস। ওকে, আচ্ছা, এই যে তারপরে এই যে এটা তো আমি আরেকবার পাইছি, যে সে কম্পোস্ট করে কিসের মাধ্যমে, আইএমবিক পেন্টারের মাধ্যমে, এটাও কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, তার কিছু বিখ্যাত কবিতা দিয়ে আছে, একদম সত্যি কথা বলতে তার কোনো ইনফরমেশন স্কিপ করা যাবে না। দ্য লাভার কমপ্লিমেন্ট, দ্য প্যাশনেট প্লিগ্রাম, দ্য ফনিক্স অ্যান্ড দ্য টার্টেল, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আন্ডার এ গ্রিনউড ট্রি, দ্য রেফ অফ লুসির, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। ওকে, এটা হচ্ছে তার বিখ্যাত কবিতা। দেন আমি যদি একটু নিচে যাই, তার কিছু ঐতিহাসিক নাটকের কথা এখানে লেখা আছে। কিং জন, রিচার্ড টু, হেনরি 4 পার্ট 1, হেনরি 4 পার্ট 2, হেনরি 5, হেনরি 6 পার্ট 1 2 3, রিচার্ড 3, রিচার্ড 8, হেনরি 8। এক নজরে উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম, শেষ ও ক্ষুদ্রতম দীর্ঘতম নাটক, এটা ইম্পর্টেন্ট। তার প্রথম নাটক হচ্ছে হেনরি 6 পার্ট 2, ক্ষুদ্রতমটা হচ্ছে কমেডি অফ ইরোস, শেষ নাটক হচ্ছে দ্য টেম্পেস্ট। আচ্ছা, এইটা কিন্তু আমার বিসিএস আছে কোশ্চেন। তার শেষ নাটকটা বড় একটা কোশ্চেন ছিল যে লাস্ট প্লে কোনটা, সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট, আর দীর্ঘতম হচ্ছে হ্যামলেট। তাহলে বোঝা যাচ্ছে যে এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট অলরেডি, যেহেতু একটা কোশ্চেন আসছে যে তার শেষ কোনটা, তাহলে এবার আপনাকে বলতে পারে প্রথম কোনটা, আবার বলতে পারে দ্য লংগেস্ট কোনটা, আবার বলতে পারে দ্য শর্টেস্ট কোনটা। ওকে, এইবার এক নজরে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি, কিছু ট্র্যাজেডি সম্পর্কে আমি জানবো। এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, এবং সেটা হচ্ছে ওথেলো থেকে, তো আমি বাকিগুলো সম্পর্কেও জানবো। আচ্ছা, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ম্যাকবেথ, এটা হচ্ছে ক্ষুদ্রতম ট্র্যাজেডি। এর প্রধান চরিত্রে কে কে ছিল, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, কিং ডুচান, উইচেস, বানকিউ অ্যান্ড ম্যাকডাফ। ওকে, তো এখানে কিছু ঘটনা উল্লেখ করা আছে, মেনলি ক্যারেক্টার থেকেই বেশি কোশ্চেন আসে। আচ্ছা, ওথেলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ওথেলোটা মোস্ট ইম্পর্টেন্ট। ওথেলো নাটকের বিষয়বস্তু হচ্ছে সন্দেহ, স্বার্থপরতা। এর কেন্দ্রীয় চরিত্র ওথেলো, যিনি ইতালিয়ান ভেনিসিয়ান সেনাবাহিনীর একজন মুরিশ জেনারেল। বর্ণবাদ, ঈর্ষা, ভালোবাসা, অভিনব সংমিশ্রণ এ নাটকের মূল বিষয়বস্তু। আচ্ছা, ওথেলো এর ভুল সন্দেহ নির্মম বলি দিতে হয়েছিল তার স্ত্রী ডেসমিনাকে। ডেসমিনা নিয়ে আমি কোশ্চেন পেয়েছি, কিন্তু এই যে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তার প্রধান চরিত্রকে ওথেলো। ওথেলো মূলত একজন এমুর, ঠিক আছে, এই যে বলছে তিনি হচ্ছে সেনাবাহিনীর একজন মুরিশ জেনারেল, এমুর, এটা কিন্তু বিসিএস এর একটা কোশ্চেন, এই যে বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, দেন তার স্ত্রী ডেসমিনাকে নিয়ে কোশ্চেন আসছে, এটাও কিন্তু বিসিএস এর কোশ্চেন। আরটাকে ল্যাগো হচ্ছে খলনায়ক, এখানকার ভিলেন, এটা কিন্তু এবার ইম্পর্টেন্ট। ক্যাসিও, ইমিলিয়া, আচ্ছা বারবিন্টিও। ওকে,
আচ্ছা, এখানে একটা কথা বলছে যে কি ওথেলো নাটকে ডেস ডিমানকে পালিয়ে ওথেলো বিয়ে করে এবং ওথেলো ডেসডিমানকে একটি রুমাল উপহার দেন। ওকে, ওথেলো নাটকে ওথেলো ছিলেন একজন মোর, এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, দেন হচ্ছে হ্যামলেট। হ্যামলেটটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু আগে দেখছি যে সবচেয়ে লংগেস্ট বা সর্ববৃহৎ যে ট্র্যাজেডি সেটা হচ্ছে আমার কিন্তু হ্যামলেট। আচ্ছা, হ্যামলেটটার সেটিং কোথায় ছিল, এটা কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন। বিসিএস এর কোশ্চেন সেটা হচ্ছে ডেনমার্কে। ওকে, ডেনমার্কে। আচ্ছা, এর প্রধান যে চরিত্র এটা আমরা একটু দেখে নেব যে কিং হ্যামলেট, প্রিন্স হ্যামলেট, ক্লডিয়াস, ওফিলা, হোরাটিও আর পোলোনিয়াস। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে ধারণা করা হয় শেক্সপিয়ারিয়ান তার বিখ্যাত হ্যামলেট নাটকটি থমাস কাইডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি নাটকে অনুকরণ করেছে। আচ্ছা, থমাস কাইডের কি স্প্যানিশ ট্র্যাজেডি, এখানে কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন যে থমাস কাইডের মানে স্প্যানিশ ট্র্যাজেডিটা কে লেখছে। ঠিক আছে, বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, দেন হচ্ছে অ্যান্টোনিও ও সেলাপাত্রা, এখান থেকে আসলে কখনোই কোনো কোশ্চেন সেভাবে আসে নাই। আচ্ছা, সেলাপাত্রা ছিলেন একজন মিশরীয় রানী, তাকে নীল নদের সর্প হিসেবে বলা হতো। কিছু পয়েন্ট আমরা একটু মনে রাখবো তাহলেই হবে। প্রধান চরিত্র কে ছিল, অ্যান্টনি, সেলোপাত্রা, জেইস। ওকে। আচ্ছা, কিং লেয়ারটা হচ্ছে এখানে কে প্রধান চরিত্র ছিল, লেয়ার, জনরিল, রেগান, কর্ডিলা। তো কিং লেয়ারের গল্পটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকেই পড়ছি, যেটা হচ্ছে কিং লেয়ার কে ছিল, কিং লেয়ারের হচ্ছে চারজন মেয়ে ছিল। তো চারজনের ভিতর জন রিল ছিল বড়, আর রেগান ছিল মেজো এবং কডিলা ছিল ছোট মেয়ে। তো তাদের সম্পত্তি ভাগ করার আগে তাদের জিজ্ঞেস করে যে তোমরা আমাকে কতটা ভালোবাসো সেটার এক্সপ্রেশন করো বা বলো। তো জন রিল এবং রেগান খুব এক্সেস বলছিল, বাট কর্ডিলা তেমন কিছু বলতে পারেনি বলে তাকে সম্পত্তি দিয়েছিল না। তো এই ছিল কিং লেয়ারের মূলত গল্পটা। আচ্ছা, দেন তারপরটা কি টিমন অফ অ্যাথেন্স। টিমন অফ অ্যাথেন্স হচ্ছে অসমাপ্ত নাটক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। অসমাপ্ত নাটক কোনটা, টিমন অফ অ্যাথনেস। ঠিক আছে। আচ্ছা, প্রধান চরিত্রকে টিমন। আচ্ছা, দেন কি এখান থেকেও তেমন একটা কোশ্চেন আসে নাই। রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রোমিও অ্যান্ড জুলিয়েট এটা যেহেতু বেশ ফেমাস, রোমিও অ্যান্ড জুলিয়েটকে বলা হয় দ্য এ ট্রাজেডি অফ ইন্টারনাল লাভ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্রধান চরিত্রকে পোর্শিয়া, কাস্কা, ডেসিয়াস, ফ্লেভিয়াস এবং লেপিডাস। ওকে, এখানে বলছে যে পারিবারিক শত্রুতা উপেক্ষা করে রোমিও এবং জুলিয়েট নাটকীয়তায় এক পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু সেই পারিবারিক শত্রুতার জোর ধরেই একসময় বিষ পানে আত্মহত্যা করে এই প্রেমিক যুবক। ওকে, দেন কি আসছে, টরলিয়াস ট্রেসিডা, এখানকার প্রধান চরিত্রগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, জুলিয়ান চেজার হচ্ছে প্রধান চরিত্রকে জুলিয়ান চেজার, ক্যাসিয়াস এবং ব্রুটাস। জুলিয়ান চেজার ওয়াজ এ রুলার অফ রোম অ্যাবাউট 20,000 ইয়ার অ্যাগো, এটা একটু মনে রাখতে পারি আমরা যে তিনি কোথাকার রুলার ছিলেন, রোমের রুলার ছিলেন। ওকে। আচ্ছা, দেন তারপরে এই দুইটা থেকে কিন্তু আর কোনো কোশ্চেন এখানে হয় নাই সেভাবে। তো আমরা ইম্পর্টেন্টগুলো পড়ে ফেলছি অলরেডি, এবং এই যে মার্ক করা জায়গাগুলো এইগুলাই মূলত বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা দেখবো যে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু কমেডি, সেটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। আমরা দেখছি যে মার্চেন্ট অফ ভেনিস কিন্তু পুরাটা কমেডি নাই, এটা হচ্ছে ট্রাজি কমেডি। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রধান চরিত্রকে শাইলক, ইনি একজন ছিল জিউই বা একজন ইহুদি, এটা কিন্তু আমার বিসিএস এর কোশ্চেন। ওকে, ইনি হচ্ছে প্রধান চরিত্র শাইলক এবং সে ছিল একজন জিউই, এই দুইটাই কিন্তু আমার বিসিএস এর কোশ্চেন। আরও কে ছিল, অ্যান্টোনিও ছিল, পোর্শিয়া ছিল, ব্যাসিনিয়া ছিল, জেসিকা ছিল। আচ্ছা, তো এই স্টোরিটা সম্পর্কেও আশা করি আপনাদের জানা আছে। এখানে মেনলি ওই যে টাকা ধার নেওয়া নিয়ে একটা বিষয় হয়, পরে হচ্ছে নিজের শরীরের মাংস কেটে দেওয়া হয়। আচ্ছা, দেন তারপরে আরও কিছু আছে কি মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, তারপরে হচ্ছে দ্য মিড সামার নাইটস ড্রিম। আচ্ছা, এখান থেকে কিন্তু এভাবেও আসতে পারে যে কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি, তো মিক্সড করে এভাবে দিতে পারে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটাও কিন্তু আমার একটা ট্র্যাজিক কমেডি আমরা দেখছি। দেন আমার মেজার অফ মেজার, আচ্ছা এখান থেকে কিন্তু আমার কোশ্চেন আসছে, মেজার অফ মেজার যে এটা একটা ট্রাজি কমেডি। হ্যাঁ, এটার অর্থ হলো যেমন কুকুর তেমন মুগুর। আচ্ছা, যে ডার্ক অ্যান্ড ব্ল্যাক কমেডি, প্রবলেম প্লে, হ্যাঁ এটাকে বলা হয়। ওকে, এখান থেকে যে বিসিএস এর কোশ্চেন আসছে। আচ্ছা, দ্য টেম্পেস্ট, এখান থেকেও কিন্তু বিসিএস এর কোশ্চেন আসছে যে ক্যারিবিয়ান ক্যারেক্টার, এখানে চাইছিল যে ক্যারেক্টারটা কোনটা। তো আমরা দেখতেছি খুবই আনকমন কিছু জায়গা থেকে ক্যারেক্টারের কোশ্চেন আসে।
তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যেটা থেকে একবার আসছে ওটাতে কিন্তু বারবার আসে। যেরকম টেম্পেস্ট থেকে আমি বললাম ক্যারেক্টার থেকে কোশ্চেন আসছে, আপনারা কি ধরতে পারছেন যে টেম্পেস্ট থেকে কিন্তু আরেকটা আসছে, আরেকটা আসছিল সেটা হচ্ছে তার লাস্ট প্লে কোনটা ছিল, এই যে নাটকের শেষ কর্ম প্লে কোনটা ছিল, টেম্পেস্ট। সুতরাং টেম্পেস্ট কিন্তু দুইটা কোশ্চেন আসছে, তো এটা ইম্পর্টেন্ট। দ্য কমেডি অফ ইরস, এটা ছিল হচ্ছে কি, আমরা এটুকু দেখছিলাম যে সবচেয়ে শর্ট, তাই না, তার সবচেয়ে শর্ট নাটক। ওকে, অ্যাজ ইউ লাইক ইট, এটা খুবই ইম্পর্টেন্ট। নাটকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট, এখানকার ক্যারেক্টারগুলো আমরা দেখবো, ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন একইভাবে আরও তিনটা প্লের দিয়ে আছে, আমরা সে একইভাবে একটু ক্যারেক্টারগুলোকে একটু রিভিউ করে নেব। ওকে, দেন এইবার আসছে ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস হচ্ছে কিছু স্পেসিফিক কিছু রাইটারকে মেনশন করে। তো আমি আগেই বলে দিছি যে ইউনিভার্সিটি উইটস কারা, কারা বলি নাই সেটা, আমি বলছি যে তাদের কেন ইউনিভার্সিটি উইটসটা বলা হচ্ছে। তো মনে রাখবেন তাদের বলা হয়েছে এটাই কারণ যে দে ওয়ার উইটি, তারা ছিলেন উইটি এবং হাইলি এডুকেটেড ইন অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এবং তার ভিতর কে কে আছে আমরা এটা একটু মনে রাখবো, এটা কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন যে কে ইউনিভার্সিটির উইটস, ঠিক আছে। ক্রিস্টোফার ম্যালোয়ের, থমাস গাইড, রবার্ট জেনরে, জর্জ পেলে, থমাস নেশে, জর্জ লিলি এবং থমাস লর্ডস। ওকে, ক্রিস্টোফার ম্যালোয়ের নিয়ে আমরা পূর্বে আলোচনা করছি। আচ্ছা, থমাস গাইডের এই যে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটাও কিন্তু আমি আগে একবার দেখাইছি যে এটা হচ্ছে বিসিএস এর একটা কোশ্চেন। ওকে, থমাস গাইডকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেন্স ট্র্যাজেডি, ঠিক আছে, এটাও কিন্তু একটা রিভেন্স ট্র্যাজেডি, স্প্যানিশ ট্র্যাজেডিটা। তারপরে কি রবার্ট জার্নে, তার বিখ্যাত হচ্ছে ফ্যারিয়ার বেকন, এটা হচ্ছে একটা কমেডি। জর্জ পেলে তার হচ্ছে দ্য ওল্ড ওয়াইফ স্টেল। থমাস ন্যাশের কি দ্য আনফরচুনেট ট্রাভেলার, সামার্স লাস্ট উইল। আচ্ছা, জর্জ লিলির হচ্ছে কিং মিডিয়াস, দ্য ওম্যান ইন দ্য মুন। আর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হচ্ছে দ্য অ্যানাটমি অফ উইট। আর থমাস লর্ডসে তিনি একজন তার হচ্ছে গোল্ডেন লেগাসি এবং রোজালাইন ছিল, ঠিক আছে। তিনি একজন বিখ্যাত ফিজিশিয়ান ছিলেন। আচ্ছা, দেন হচ্ছে বেন জনসন। বেন জনসনটা হচ্ছে এইবার কিন্তু এটা আমার মূলত শুরু হবে জ্যাকোবিয়ান পর্যায়ে যাওয়াতে, তো এটা হচ্ছে লাস্ট যে দুইটা। বেন জনসন এলিজাবেথ যুগে লেখা শুরু করেন, কিন্তু জ্যাকোবিয়ান যুগে তিনি সুখ্যাতি অর্জন করেন, ঠিক আছে। তো লাস্ট যে দুইটা এখান থেকে, এই যে ভলপন, এটা কিন্তু আমার বিসিএস এ আসা কোশ্চেন, ভলপনটা। তাছাড়া হচ্ছে এখানে তার কিছু এই যে সাহিত্যকর্মগুলো আমরা একটু দেখে নিতে পারি। এই যে দ্য আলকেমিস্ট, এটা কিন্তু খুব ফেমাস একটা প্লে, ঠিক আছে, এটার খুব নাম আছে দ্য আলকেমিস্ট, এটা কিন্তু বেন জনসনেরই লেখা। তো ভলপনটা আমরাও মনে রাখবো। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট জন ওয়েবস্টার, তার হচ্ছে যে দ্য ডাচেস অফ মালভি, এটা হচ্ছে একটা রিভেন্স ট্র্যাজেডি। আমরা একটু আগে দেখছি যে একটা রিভেন্স ট্র্যাজেডির নাম, সেটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, ঠিক আছে। ঠিক একইভাবে দ্য ডাচেস অফ মালভি হচ্ছে একটা রিভেন্স ট্র্যাজেডি। আচ্ছা, দেন জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখছি এখান থেকেও বেশ কোশ্চেন আসছে। আমি যদি একটু নিচে যাই, আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে যে জ্যাকোবিয়ান কবিরা কিন্তু বেশিরভাগই মেটাফিজিক্যাল পোয়েট্রি হিসাবে বিখ্যাত, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তার উপাধি কি ছিল? আচ্ছা, প্রথমে আচ্ছা এখানে কিন্তু জন ডনের কথা বলা হয়েছে, এই টাইটেলটা আসে নাই, সেটা হচ্ছে জন ডনের কথা বলা হয়েছে। আচ্ছা, জন ডনকে বলা হচ্ছে লিডার অফ মেটাফিজিক্যাল পোয়েট বা ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট, আর হচ্ছে পোয়েট অফ লাভ। তার বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে গুড মরে, এটা কিন্তু বিসিএস আসা কোশ্চেন, তো বাকিগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, একটা যেহেতু আসছে এবার বাকিগুলো আসতে পারে। এখানে বেশ অনেক তার বিখ্যাত কবিতার নাম লেখা আছে, ফর বেডিং মর্নিং, দ্য ক্যানোলাইজেশন, ফর হুম দ্য বেল টোলস, দ্য ক্লেম, দ্য ফ্লি, দ্য স্ট্রম, দ্য সান রাইজিং, দ্য আন্ডারটেকিং, টুইঙ্কম্যান গার্ডেন। ওকে, এখানে তার দুইটা কোটেশন দেয়া। আচ্ছা, দেন আমি যদি এখানে এটা শেষ করি, অ্যান্ড্রু মার্ভেল। ওকে, অ্যান্ড্রু মার্ভেলের এটা কিন্তু আমার রিসেন্ট বিসিএস এ আসা, যে অ্যান্ড্রু মার্ভেলের লেখা হচ্ছে টু হিজ ক্রয় মিস্ট্রেস, টু হিজ ক্রয় মিস্ট্রেস। এবং নেক্সট আরও দুইটা আমরা মনে রাখবো তাহলে, দ্য ডেফিনেশন অফ লাভ এবং দ্য গার্ডেন। আচ্ছা, হেনরি ভগানের তিনি একজন বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট, তার হচ্ছে মাউন্ট অফ অলিভার, দ্য কেমিস্ট কি এবং দ্য রিট্রিট, ঠিক আছে।
জর্জ হাবার্ট, আচ্ছা জর্জ হাবার্ট এটা ইম্পর্টেন্ট। জর্জ হাবার্ট ছিলেন একজন রিলিজিয়াস পোয়েট। তার হচ্ছে বিখ্যাত হচ্ছে দ্য কলার, দ্য টেম্পল, দ্য ইস্টার উইংস অন দ্য প্রোগ্রেস অফ সোল। ঠিক আছে, তার বিখ্যাত একটা উক্তি দেয়া এখানে। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট হচ্ছে আব্রাহাম কাউলে, তার কিছু বিখ্যাত কবিতা এবং বিখ্যাত কমেডি এবং বিখ্যাত উক্তি উল্লেখ করা আছে, তো এটা একটু আপনারা দেখে নেবেন। আচ্ছা, দেন হচ্ছে ক্যারোলিয়ান পিরিয়ড। পরবর্তী যে দুইটা পিরিয়ড আছে সেটা হচ্ছে ক্যারোলিয়ান পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ড। এখান থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো কোশ্চেন আসে নাই, তবে আপনারা যদি মোটামুটি একটু পড়তে চান তাহলে এই শর্ট ফর্মে এই অংশটুকু একটু পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু কোশ্চেন আসে না, আমি সেভাবে আলোচনা করলাম না, কারণ আমার উদ্দেশ্য ছিল যতটুক দরকার কোশ্চেন অ্যানালাইসিস আমি আপনাদের দেখাবো। দেন আমি এখান থেকে আমি দেখাবো যে আসলে কোথা থেকে সত্যি কোশ্চেনগুলো আসে। তো আমি মোটামুটি অ্যানালাইসিস করে যা দেখলাম যে এই যে একটা রেনেসাস পিরিয়ড আমরা যে পড়লাম, এই রেনেসাস পিরিয়ড থেকে কিন্তু সত্যি কথা বলতে নির্দিষ্ট সংখ্যক বাদে কোশ্চেন আসে নাই। এখন আপনি কখনোই এইভাবেই করতে পারেন না যে সবসময় এলিজাবেথেন থেকে আসছে, আমার বেলায় যদি কমনওয়েলথ পিরিয়ড থেকে আসলে তো বারবার এরকম একবার না একবার হলে আসতো। সেজন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে যে এটাই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসের মেন চাবিকাঠি, যে প্রিভিয়াস ইয়ারে যেসব জায়গা থেকে কোশ্চেন আসছে আমার বছরও সেভাবে থেকেই আসবে। তো রেনেসাস পিরিয়ড থেকে আপনি যদি উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রপারভাবে একটা প্রিপারেশন নিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনার কোশ্চেন কমন পড়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, তো এখানে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে তার কিছু বিখ্যাত কোটেশন। এটা আমি উল্লেখ করি নাই, এটা আমি উল্লেখ করব হচ্ছে একদম শেষ যেই আমার ক্লাসটা হবে, ওখানে আমি মেনলি কোটেশন নিয়ে আমি আলোচনা করব চিন্তা করে রাখছি, তা আমি ওই পেজটা একটু স্কিপ করে গিয়েছি। তো এই ছিল আমার প্রথম ক্লাস, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং এই অনুযায়ী কিন্তু আমি আরও বেশি ক্লাস আপলোড করতে থাকবো। তো আমি চাই আপনারা সাথে থাকুন এবং ইংলিশ লিটারেচার নিয়ে আপনাদের যে প্রবলেমটা সেটা আমার সাথে সাথে আপনারাও যাতে আর ফেস না করেন, কারণ ইংলিশ লিটারেচার দেখা যায় যে যারা লিটারেচার স্টুডেন্ট না তাদের জন্য এখান থেকে প্রিপারেশনে অনেক বেশি টাফ। তো মেন কথা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস ফরম্যাট দিয়ে যদি আমরা টপিকগুলো সিলেক্ট করে ফেলতে পারি তাহলে বিষয়টা খুবই ইজি হয়ে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল।